ওয়েলথ বলতে সাধারণত আমরা কি বুঝে থাকি? আমার মানে হলো এর মানে হলো যে ওয়েলদি পারসন বলতে আমরা সাধারণত কাকে বলি? কাকে কি বোঝাই? একজন মানুষ যার ধন সম্পদের প্রাচুর্য আছে তাদেরকেই আমরা একমাত্র ওয়েলদি বা ধনবান বলে থাকি। কিন্তু এই ডেফিনিশনটাতে যদি আমাদেরকে আমরা সীমিত করে রাখি, তাহলে আমাদের আউটলুকটা খুব ন্যারো হয়ে যাবে। দেখুন অনেক মানুষ আছেন যারা নিজের হেলথকে প্রায়োরিটি দেয়, হেলথকে ওয়েলথের অন্যতম একটা সোর্স বলে ভাবে। যে কারণে তারা তাদের হেলথের প্রতি যথেষ্ট সময় এবং অর্থ ব্যয় করে। সেই ধরনের মানুষকে আমরা কখনোই বলতে পারবো না যে তাদের ধন সম্পদ থাকুক বা না থাকুক, তারা যে ওয়েলদি নন বলে। তাদের প্রকৃত ধন হলো কিংবা প্রকৃত ওয়েলথ হলো তাদের হেলথটা। তারা সেটা নিয়ে সন্তুষ্ট। আবার আরেক ধরনের মানুষ আছে যারা ইন্টেলেকচুয়ালি ইনক্লাইন্ড, যারা নিজের জীবনে সর্বস্ব জ্ঞান আহরণ করতে বা জ্ঞান চর্চা করতে করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। তো এই ধরনের মানুষের ক্ষেত্রে the accumulation of knowledge is more important than the accumulation of wealth. সো এই ধরনের মানুষকেও আমরা বলতে পারবো না যে যদি এই ধরনের মানুষের আর্থিক প্রাচুর্য না থাকে, তাহলে এই ধরনের মানুষকেও আমরা বলতে পারবো না যে দে আর নট ওয়েলদি বা ওনারা ওয়েলদি নন, বিকজ they are truly very rich, বাট ইন এ ডিফারেন্ট সেন্স। আবার এক ধরনের মানুষ আছে যারা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, যাদের আধ্যাত্মিক চেতনাটা মানে জাগতিক মানে উপলব্ধি থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে। তো এই ধরনের মানুষের কেউ আমরা বলতে পারবো না যে ওনারা ওয়েলদি নন। তো আমরা সাধারণত নিউজে হোক, সোশ্যাল মিডিয়ার ফিডে হোক বা টিভিতে হোক, আমরা দেখে থাকি যে আমেরিকার ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, এদের ফোকাস এত বেশি যে আমাদের মাথায় অলমোস্ট ধারণাটা বসে গেছে যে বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার থাকা মানেই একজন মানুষ হলো ওয়েলদি। না, ওয়েলথের সাথে অনেক কিছু জড়িত। একজন মানুষের অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু তার সুখ শান্তি না থাকতেও পারে। সো সেই ধরনের মানুষকে আমরা কখনোই ওয়েলদি বলে বলতে পারবো না। আচ্ছা, এক্ষেত্রে আমি উদাহরণ অনেক আছে, আমি খালি দুটো উদাহরণ দিতে চাই আপনাদেরকে। দুটো ব্যক্তির উদাহরণ দিতে চাই যারা ধন সম্পদের থেকেও অন্য জিনিসকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো লিও টলস্টয়। আমরা জানি যে লিও টলস্টয় রাশিয়ার একজন অন্যতম সাহিত্যিক। তো তিনি অতি দরিদ্র ঘরের থেকে আসেন এবং তার জীবনযাপন অতি সাধারণ। আর একজন যে বিখ্যাত সাহিত্যিকের, এত বড় বিখ্যাত সাহিত্যিক, তাকে দেখে বোঝা যেত না। এক সময় নোবেল কমিটি তার নামটা নোবেল লরিয়েটের নমিনেশনের মধ্যে কনসিডার করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা নাকচ করে দেন। ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে আমি খুব সাধারণ জীবনযাপন করি, আমার লাইফ খুব সিম্পল, আর আমার জীবনটা খুব স্বচ্ছ, আমি খুব সুখী আমার জীবন নিয়ে। যদি আমি নোবেল পুরস্কারটা পেয়ে যাই, তার সাথে যে অর্থটা আমি পাবো, যে প্রাইজ মানিটা আমি পাবো, সেটা হয়তো আমার এই জীবনটা মানে কমপ্লেক্স করে দেবে আর আমার করাপ্টও করে দিতে পারে। তো সেই আশঙ্কায় আমি নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আচ্ছা, আরেকজন উদাহরণ আমি দিতে পারবো। তার নাম হলো, আমি প্রায় দিয়ে থাকি ওনার নাম, আমার খুব ফেভারিট ক্যারেক্টার। ওনার নাম হলো রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান একজন ফিজিসিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালটেক ইউনিভার্সিটিতে পড়াতেন। তো তার একদিন মনে হলো যে ওনার বেতনটা খুব কম, কলেজ তাকে যথেষ্ট বেতন দিচ্ছে না। তো
তিনি ডিনের কাছে গিয়ে বললেন যে, "দেখুন আমার মনে হচ্ছে যে আমি অনেক আমার যা খাটনি তার অনুযায়ী আপনি আমাকে বেতনটা দিচ্ছেন না। আ তো যদি আপনি আমার বেতনটা না বাড়িয়ে দেন বা এত টাকা যদি না দেন তাহলে আমি অন্য কলেজে আমার প্রপোজাল এসছে। আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব, আপনার কলেজ ছেড়ে দেব।" সাধারণত আমেরিকাতে জ্ঞানী মানুষদের খুব রেসপেক্ট করা হয়। তাদের ডিমান্ড খুব বেশি। আর কলেজে তো বেশি, তাদের ফ্যাকাল্টিটা স্ট্রং রাখতে ওরা সবসময় ভালো, ভালো আ প্রফেসরসদের নিয়োগ করে থাকেন। তো স্বাভাবিকভাবে ক্যালটেক ইউনিভার্সিটি ফাইনম্যানকে হারাতে চাইছিলেন না। তো তার দাবি মেনে তাকে রাখলেন। কিন্তু এটা একটা মানে তার জন্য একটা বিরাট বড় সমস্যা এসে গেল। যখন ক্যালটেক ইউনিভার্সিটি তার মাইনেটা বাড়িয়ে দিলেন, তার যেই কলেজ থেকে প্রপোজাল এসেছিল সেই কলেজে বললেন যে আমি আরো বাড়িয়ে দেব। তো এরকম করে দুজনের মধ্যে কম্পিটিশন হতে, হতে তার বেতনটা একদম একটা হিউজ সামে পরিণত হলো। তো একদিন সে বসে আছে চিন্তায় যে সে কি করবে, এই কলেজে থাকবে না সেই কলেজে যাবে। তো হঠাৎ তার মনে হলো যে আমি এত টাকা নিয়ে করব কি? হয়তো আমি একটা বড় বাড়ি কিনবো, হয়তো আমার অনেক লাক্সারিয়াস লাইফ হবে, একটা মিস্ট্রেসও হয়তো আমি ঘরে রাখবো। কিন্তু আমার যেটা প্রকৃত ভালোবাসা, আমার যে ফিজিক্স নিয়ে আমি এত আ আমি আনন্দ পাই, সেই ফিজিক্সের প্রতি বোধহয় আমি নিষ্ঠাবান থাকতে পারবো না, কিংবা ফিজিক্সে এখন যেই সমর্পণটা আমি করতে পারছি, ফিজিক্সের প্রতি সমর্পণটা যেটা করতে পারছি, সেটা হয়তো আমার আর থাকবে না। তো সে সঙ্গে, সঙ্গে একটা আ ডিসিশন নিয়ে ডিনকে গিয়ে বলল যে, "আপনি আমার ৳১ মাইনে বাড়ানোর দরকার নেই। আপনি আমাকে আগে যত মাইনে দিতেন ততই দিবেন, আর আমি এই কলেজেই পড়াবো।" সো আশা করছি আপনার এই ভিডিওটা ভাল লাগলো। এই ভিডিওটা আ হয়তো অনেকেই জানা কথাগুলোকে একটু হাইলাইট হলো। থ্যাংক ইউ।